হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব ব্যাংক সমন্বয় বিবরণী কিভাবে তোমরা সলভ করবা, কিভাবে ব্যাংক সমন্বয় বিবরণীর যে ফাইনাল অ্যামাউন্ট আছে সেটা বের করবা। তো ব্যাংক সমন্বয় বিবরণী কিন্তু এইচএসসি স্টুডেন্টদের জন্য, বিশেষ করে হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে অনেক বড় একটা ভয়ের নাম। এটাকে কিন্তু তোমরা অনেকেই ভয় পাও। তো এখানে কিন্তু ভয় পাওয়ার মতো তেমন কিছু নেই। এখানে শুধু একটু একটা কমপ্লেক্স স্ট্রাকচার আছে যেইটা তোমাদের একটু বুঝতে হবে। এটা না বোঝার কারণেই কিন্তু তোমরা অনেকেই এটাকে ঠিকমতো সলভ করতে পারো না। তো এই ভিডিওটা দেখার পর আশা করি এই ব্যাংক সমন্বয় বিবরণীটায় আর তোমাদের প্রবলেম হবে না অ্যান্ড ইজিলি তোমরা সলভ করতে পারবা। তো ভিডিওটা একটুখানি বড় হতে পারে যেহেতু টপিকটা একটুখানি কমপ্লেক্স, কঠিন বলবো না, একটুখানি বুঝতে হয়। তো সেই ক্ষেত্রে পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবে অ্যান্ড ভিডিওটায় টানবা না, কারণ টানলে হয়তো অনেক সময় অনেক কিছু মিস হয়ে যায় ক্রিটিক্যাল। তো সেই ক্ষেত্রে কিন্তু ওই জিনিসটা তোমরা পরীক্ষায় আসলে ধরতে পারো না। তো আসো আজকে টপিকটা শুরু করা যাক। তো সবার আগে আমরা ফার্স্ট একটু বুঝে নেই যে ব্যাংক সমন্বয় বিবরণীটা কি। ব্যাংক সমন্বয় বিবরণী হচ্ছে একটি নির্দিষ্ট তারিখে নগদান বইয়ের ব্যাংক কলামের জের এবং ব্যাংক পাশের বইয়ের জেরের মধ্যে যদি কোনো পার্থক্য থাকে তবে সেই পার্থক্যের কারণগুলো খুঁজে বের করে উভয় জেরের মধ্যে সমতা, বা এইটাকে সমতাকে কিন্তু আমরা ইকুয়ালিটিও বলতে পারি। ইকুয়ালিটি মানে হচ্ছে সেম, অর্থাৎ দুই পাশকে সেম করার জন্য যেই বিবরণীটা প্রস্তুত করা হয় সেটাকে আমরা কি বলি, ব্যাংক সমন্বয় বিবরণী বলি। তো এই তো ছিল বইয়ের ভাষা। তোমরা কিন্তু জানো আমি বইয়ের ভাষা খুব একটা পছন্দ করি না। তো আসো আমরা সহজে বোঝার চেষ্টা করি। ব্যাংক থেকে কিন্তু আমাদেরকে দুইটা বই প্রদান করা হয়। একটা হচ্ছে আমার নগদান বই, আরেকটা কিন্তু হচ্ছে আমার পাস বই। এই নগদান বইটা কিন্তু আমরা ব্যাংকের যে ইউজার আছি তারা পেয়ে থাকি, আর পাস বইটা সাধারণত হচ্ছে ব্যাংকের জন্য হয়ে থাকে, অর্থাৎ ব্যাংক নিজেদের হিসাব রাখে। তো এই নগদান বইটা আর পাস বইটার মধ্যে কিন্তু একটা ইকুয়ালিটি অর্থাৎ সমতা বজায় রাখতে হয়। যখন এই ইকুয়ালিটিটা ব্রেক হয়ে যায়, অর্থাৎ নগদান বইয়ে যে অ্যামাউন্ট দেখাচ্ছে পাস বইয়ে যদি সে অ্যামাউন্ট না দেখায়, সেই ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা হতে পারে। ধরো তুমি সিটি ব্যাংকে টাকা রাখো, অ্যান্ড সিটি ব্যাংকে তুমি লেনদেন করেছো, এখন তোমার অ্যাকাউন্টে কোনো কারণে ৫,০০০ টাকা দেখাচ্ছে, কিন্তু তোমার ব্যাংক বইয়ে আছে ৪,৫০০ টাকা। তো এইটা কিন্তু অনেক বড় একটা প্রবলেম। ব্যাংক কিন্তু একটা আস্থার নাম। ব্যাংকে যদি আস্থাই না থাকে সেই ব্যাংক কিন্তু চলতে পারে না। এটা কিন্তু তোমরা ফাইন্যান্স আর ব্যাংকিংয়ে পড়ে আসো। তো সেই ক্ষেত্রে এই যে ডিফারেন্সটা আছে এইটাকে কিন্তু আমাদের ডিমিনিশ বা দূর করা লাগবে। এইটার জন্য আমরা যে বিবরণীটা প্রস্তুত করব সেইটাকে আমরা কি বলি, ব্যাংক সমন্বয় বিবরণী। তো এই গড়মিলটার কারণ কি? কেন এটা হচ্ছে? এইটা মূলত ২ টা কারণে হয়ে থাকে। একটা হচ্ছে তোমার সময়ের পরিবর্তনের কারণে, আরেকটা হচ্ছে লেনদেন বাদ পড়া বা ভুল হওয়ার কারণে। সময়ের পার্থক্য কি? ধরো বলা যাক তুমি একটা চেক ইস্যু করতে ব্যাংকে দিছো। তো দিয়ে আসছো তো তুমি ব্যাংকে, কিন্তু ব্যাংক এখনো ইস্যু করা হয় নাই। অর্থাৎ ব্যাংকে কিন্তু টাকা এড করা হয়নি। অথবা তুমি ধরো একটা ব্যাংকে চেক দিয়ে আসছো জমা নেওয়ার জন্য, কারো একজনের চেক তুমি তোমার যার কাছে বিক্রি করছিলা তার থেকে নিয়ে আসছো। কিন্তু ব্যাংকে কিন্তু এখনো তোমার টাকাটা জমাই করা হয়নি। তো দেখো তুমি কিন্তু অলরেডি ব্যাংকে চেক দিয়ে আসছো অর ইস্যু করে ফেলছে। কিন্তু তোমার যেই অ্যাকাউন্টটা আছে সেখানে কিন্তু তোমার টাকাটা জমা হয়নি। তো এই ক্ষেত্রে কিন্তু একটা সময়ের ব্যবধানের কারণে ২ টা যে আমাদের বই আছে সেই বইটার মধ্যে কিন্তু একটা অসমতা তৈরি হচ্ছে। তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের হচ্ছে হিসাবে গরমিল হতে পারে। আরেকটা হচ্ছে লেনদেন বাদ পড়ার। ধরো এই যে আমি তোমাকে ২ টা হিসাব বললাম, ইস্যু করা বা জমা দেওয়ার ক্ষেত্রে। এখন এমন হতে পারে যে ব্যাংক তোমার চেক ইস্যু করেছে বাট তোমাকে টাকা দিলই না। আর জমার যেই চেকটা সেইটা রিসিভ করেছে বাট টাকাটা এডই করলো না অ্যাকাউন্টে। সেই ক্ষেত্রে কিন্তু প্রবলেম হতে পারে। তো এই যে তোমাদের ব্যাংক সমন্বয় বিবরণীটা, এইটা নিয়ে আমি একটু তোমাদের বলে রাখি আউট অফ সিলেবাস টপ। তো এইটা কিন্তু তোমাদের অনেক আগের যে হিসাবগুলা সেগুলার ভিত্তিতেই করা হয়। নরমালি আগে যখন এই ব্যাংকের হিসাবগুলা কিন্তু ম্যানুয়ালি হাতে কলমে করা হতো, সেইজন্যই ব্যাংক সমন্বয় বিবরণীটা প্রস্তুত করা হতো। এখন এই মডার্ন এইজে স্পেশালি এখন কিন্তু ২০২৬ চলছে। সেই সময় কিন্তু আর তোমাদের ব্যাংক সমন্বয় বিবরণী লাগে না। কারণ এখন কি? এখন কিন্তু হচ্ছে তোমার অনলাইনের যুগ। অনলাইনের যুগে কিন্তু তুমি যা করো রিয়েল টাইমে হয়। ধরো তুমি একটা সিআরএম মেশিন ব্যবহার করে টাকা জমা দিলা, অর তুমি একটা এটিএম মেশিন থেকে টাকা তুললা। তুমি দেখবা ১ সেকেন্ডের মধ্যে কিন্তু তোমার ফোনে মেসেজ চলে আসে। তো এই যে সময়ের যে ব্যবধান বা লেনদেন বাদ পড়া, এইটার কিন্তু আর কোনো প্রশ্নই আসে না। এইটা কিন্তু অলমোস্ট নাই বললেই চলে। তারপরেও তোমাদের এইচএসসি সিলেবাস একটা অ্যাকাউন্টিং এর টপিক, তো এই কারণে তোমাদের করানো হচ্ছে। বাট বাস্তব দুনিয়ায় কিন্তু এই জিনিসটার আর কোনো অস্তিত্ব নাই। স্পেশালি তোমরা যদি ইউনিভার্সিটিতে যাও, অনেকখানি কিন্তু এই টপিকটা বাদও দিয়ে দেওয়া হয়েছে যারা তাদের সিলেবাসকে আপডেট করে থাকে টাইমের সাথে। তো এই ছিল গড়মিলের কারণ তোমাদের যদি এমসিকিউতে আসে। তারপরে আমরা দেখব কিভাবে হচ্ছে এই ব্যাংক সমন্বয় বিবরণীটা করে। তো করাটা খুবই ইজি। আমরা কি করব, যেই বইটি ধরে অঙ্ক করব তার অপোজিটে যেই বইটি আছে সেইটার মতো করার চেষ্টা করব বা সেই বইটিকে অনুসরণ করার চেষ্টা করব। লেটস সে তোমার শুরু করেছো ম্যাথটা
নগদান বই দিয়ে। তাহলে আমরা কিন্তু পাস বইটাকে ফলো করব অ্যান্ড ম্যাথটা শেষ করব পাস বইয়ের সাথে অ্যাডজাস্ট বা সমন্বয় করে। অর্থাৎ নগদান বইকে আমরা পাস বইয়ের মতো বানানোর চেষ্টা করব অ্যান্ড এইটাকে ফলো করেই আমরা হচ্ছে আমাদের ব্যাংক সমন্বয় বিবরণীটা শেষ করব। আবার ভাইস ভার্সাতে তোমাদের যদি দেয়া থাকে পাস বইয়ের ব্যালেন্স, সেই ক্ষেত্রে আমরা কিন্তু নগদান বইকে ফলো করব অ্যান্ড শুরু করে এই নগদান বইয়ের এন্ট্রিগুলো ফলো করে নগদান বই যে অবস্থায় আছে সেই অবস্থায় শেষ করব। তো এইটা কিন্তু হচ্ছে তোমার ইজি প্রসেস। এইখানে মাথা ঘামানোর এত কিছু নাই। বিফোর আই জাম্প ইনটু দ্য ম্যাথ আমরা লাস্ট একটা বিষয় দেখব। এটা মুখস্থের বিষয় রাখবা। মুখস্থও না, তোমরা যদি নতুন এইচএসসি স্টুডেন্ট হয়ে থাকো সেই ক্ষেত্রে একটু দেখে নিবা প্রতিনিয়ত রেগুলারলি। ধরো সপ্তাহে একবার করে দেখলা। এরপর তুমি যখন পড়তে থাকবা তোমার কিন্তু এগুলো আর দেখাও লাগবে না, অত মাথায় সেট হয়ে যাবে। তো ধরো নগদান বইয়ে যদি ডেবিট সাইড থাকে আর পাস বইয়ে যদি ক্রেডিট সাইড থাকে সেই ক্ষেত্রে কিন্তু তোমার জমা মিন করে। আর তোমার ধরো নগদান বইয়ে ক্রেডিট আছে আর পাস বইয়ে ডেবিট আছে, অর্থাৎ অপোজিট আছে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা ধরে নেই খরচ বা মাইনাস অবস্থায় আছে। তো এইটা একটু মাথায় রাখবা, তাহলে এইখান থেকে আর কোনো প্রবলেম হচ্ছে না বা ম্যাথ করার আগে তেমন কিছু জানতে হচ্ছে না। এখন এইখানে আমি তোমাদের জন্য একটা ম্যাথ রেখেছি। এই ম্যাথটা কিন্তু শুরু হয় নগদ বইয়ের হিসাব দিয়ে। এখানে তোমরা দেখতে পাচ্ছ একটি হার্ডওয়্যার দোকানে নগদ বইতে ৩৫,৫০০ টাকা আছে। তোমরা আই গেস বুঝতে পেরেছো যে আমরা কিন্তু নগদান বই থেকে শুরু করব। তার মানে আমাদের হচ্ছে পাস বইকে ফলো করতে হবে। সেই ক্ষেত্রে তো স্টুডেন্টস আমি কিন্তু এখানে ২ টা টপিক লিখলাম। ম্যাথটা করার আগে তোমরা অবশ্যই তোমাদের নোট খাতায় এই ২ টা টপিক তুলে রাখবা। সেই ২ টা হচ্ছে পাস বইতে ধরো যেই ব্যালেন্সগুলা বেড়েছে কিন্তু নগদান বইতে কোনো কারণে ওঠানো হয়নি আমাদের ভুলের কারণে বা ব্যাংকের ভুলের কারণে, সেগুলো কিন্তু আমরা যোগ করব। আর পাস বইতে ব্যালেন্স কমেছে কিন্তু নগদান বইতে তোলা হয়নি, সেগুলোকে আমরা কি করব? বিয়োগ করব। তো এই ২ টা বিষয় যদি বুঝতে পারো, এই যে তোমাদের ব্যাংক সমন্বয় বিবরণীটা দেয়া আছে, কিছু লেনদেন দেয়া আছে, এটা থেকে আমরা ব্যাংক সমন্বয় বিবরণী করব। এখানে কিন্তু আমাদের কোনো প্রবলেম হবে না। তো অবশ্যই কি করবা? এই ২ টা টপিক তোমরা তুলে নিবা। আবার আমি জাস্ট স্লাইটলি বলে রাখি, এখানে তো আমরা নগদান বই ধরে করছি। নগদান বইয়ের বদলে যদি আমাদের পাস বই ধরে করতে হতো, সবকিছু কিন্তু অপোজিট হতো। তো তোমাদের যদি পাস বই ধরেও একটু করে দেওয়া লাগে আমাকে বলবা, আমি সেইটা ওইভাবে ডিটেইলসে করে দেওয়ার চেষ্টা করব। তো আসো আমাদের ম্যাথ শুরু করা যাক। তো আশা করি যে পয়েন্ট ২ টা তোমাদেরকে বললাম, এই পয়েন্ট ২ টা তোমরা মাথায় রাখবা। এরপর আমাদের কাজ হচ্ছে সবার আগে আমাদের যেই নগদ ব্যালেন্সটা আছে, এখানে কিন্তু নগদ ব্যালেন্স দেয়া আছে ৩৫,৫০০ টাকা। সেইটাকে আমরা আমাদের যে ব্যাংক সমন্বয়ের একটা বিবরণী প্রস্তুত করে রেখেছি, একটি বক্স, সেইখানে আমরা তুলব। তো স্টুডেন্টস আমাদের কোয়েশ্চেনে যে নগদান বইয়ের যে ব্যালেন্সটা দেয়া ছিল সেইটাকে কিন্তু আমরা এন্ট্রি করে ফেললাম। আমাদের যেমনটি দেখতে পাচ্ছ নগদান বইয়ে কত ছিল? ৩৫,৫০০ টাকা দেয়া ছিল। উদ্বৃত্ত অর্থাৎ ব্যালেন্স দেয়া ছিল। তো এইটাকে আমরা সাধারণতই ধরে নিচ্ছি যে এই টাকাটা আমাদের রিমেইনিং ব্যালেন্স। তো এইটাকে আমরা কি করলাম? এটাকে জাস্ট আমরা আমাদের ঘরে তুলে নিলাম। এরপরে আমাদের কাজ হচ্ছে কিন্তু যোগ আর বিয়োগ করা। এখন যোগ কোনগুলা করব, বিয়োগ কোনগুলা করব সেগুলা তো কিন্তু আমি লিখে দিয়েছি। আশা করি বুঝতে পেরেছ। সেই অনুযায়ী আমাদের এখন জাস্ট এন্ট্রিগুলো খুঁজে নিতে হবে। তো আসো আমরা সবার আগেই হচ্ছে যোগের এন্ট্রিগুলো খুঁজে নেই। সবার আগে ১ তারিখে যদি তুমি দেখো, ১ তারিখে কিন্তু বলেছে পরিশোধের জন্য ইস্যুকৃত মোট ৪০,০০০ টাকার চেকের মধ্যে মাত্র ১৫,০০০ টাকা চেক ব্যাংক কর্তৃক পরিশোধ করা হয়েছে। অর্থাৎ আমাদের ৪০,০০০ টাকা নেয়ার জন্য একটা চেক আমরা দিছিলাম। চেকটা ইস্যুও করা হয়েছিল কিন্তু ব্যাংক আমাদের শুধুমাত্র পরিশোধ করছে কত? ১৫,০০০ টাকা। তো ব্যাংক কিন্তু যখন ইস্যু করছে ওরা কিন্তু দেখাইছে পুরা ৪০,০০০ টাকাই আমাদেরকে দিছে। কিন্তু দিছেন অ্যাকচুয়ালি ক্যাশ কত টাকা ব্যাংকের থেকে ক্রেডিট করছে? ১৫,০০০ টাকা। কিন্তু নগদান বইয়ে কিন্তু এটা উঠে নাই। কেননা নগদান বইয়ে শুধু কত টাকা নগদ ঢুকতেছে সেইটাই দেখাচ্ছে। তো এইখানে কিন্তু আমার একটা ২৫,০০০ টাকার একটা গ্যাপ হয়ে গেল। তো এই গ্যাপটা কি? পাস বইয়ে বৃদ্ধি পেয়েছে কিন্তু নগদান বইয়ে বৃদ্ধি পায়নি। তো এইটাকে কিন্তু আমাদের এন্ট্রি করতে হবে। তো আমি কিন্তু ২৫,০০০ টাকাকে এন্ট্রি দিয়ে নিলাম। এরপর আসো আমরা যদি ২ নাম্বার এন্ট্রির দিকে তাকাই, ২ নাম্বারে আমাদেরকে বলেছে আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত ১৫,০০০ টাকার চেকে ভুলক্রমে নগদান বইতে লেখা হয়নি। অর্থাৎ আমরা ব্যাংকে জমা দিছিলাম ১৫,০০০ টাকা। অন্য ধরো একটা ব্যাংকের চেক, ধরো এটা সিটি ব্যাংকের ব্যাপারে আমরা করছি। আর আমরা ব্র্যাক ব্যাংক থেকে একটা চেক এনে সিটি ব্যাংকে জমা দিছি। এখন এই ১৫,০০০ টাকার চেক কিন্তু আমরা অলরেডি জমা করে ফেলছি। কিন্তু আমাদের যেই নগদান বই, সেই নগদান বই কিন্তু লেখা হয়নি। তো এইটাও কিন্তু আমাদের যেই ব্যাংক সমন্বয় বিবরণী আছে এখানে যোগের ঘরে বসবে। তারপর স্টুডেন্টস দেখো ৫ নাম্বার এন্ট্রিতে কি বলেছে? ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ বাবদ ৩,০০০ টাকা আদায় করা হলেও তা নগদান বইতে লিপিবদ্ধ হয়নি। অর্থাৎ সুদটা আমরা কি? সুদটা কিন্তু আমরা জানি আমাদের জন্য একটা আয়। আর চার্জটা কি? চার্জটা হচ্ছে আমাদের জন্য ব্যয়। তো এখানে কি বলছে? ব্যাংক আমাদেরকে সুদ দিছে, ভালো কথা। কিন্তু এটা কিন্তু আমাদের নগদান বই, আমাদের ইউজারের যেই বইটা আছে তাদের বইতে কিন্তু লিপিবদ্ধ করা হয়নি। তো সেইম ভাবে আমরা এইটাকে আমাদের যে বইটা আছে সেইটা লিপিবদ্ধ করে নিব।
তো স্টুডেন্টস আমাদের এখানে যেই লাস্ট এন্ট্রিটা দেখতে হবে এটা কিন্তু তোমরা একটু ভালো মতো দেখবা। এখানে ২ টা হিসাব আছে। কি বলেছে? ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ ৳৫০০ এবং ধার্যকৃত চার্জ ৳১,০০০। তো আমি আগেই যেটা বলছি এই সুদটা কিন্তু আমার জন্য একটা আয় আর আমাদের জন্য যেই চার্জটা আছে এটা কিন্তু ইউজারের জন্য একটা ব্যয়। চার্জটা হচ্ছে নরমালি তোমাকে যে সার্ভিসটা দিয়ে থাকে যেমন ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড অর ব্যাংক মেইনটেন্যান্স ফির জন্য যে টাকাটা কাটে ওইটাই হচ্ছে তোমার চার্জ। আর সুদটা হচ্ছে তুমি ধরো এফডিআর অর ডিপিএস করলা, সেক্ষেত্রে মাসে, মাসে অর অ্যানুয়ালি ৬ মাস পর, পর যে সুদটা দিচ্ছ ওইটা কিন্তু তোমার জন্য একটা আয়। তো এখানে কিন্তু ২ টা হিসাবই আছে। সুদও আছে আবার চার্জও আছে। তো এইখানে কিন্তু বাড়ছেও কমছেও। এখন এইখানে ২ টাই আসবে বা ২ টা কিন্তু আলাদা, আলাদাভাবে আসবে। আমাদের এইখানে যেইটা আনতে হবে সেইটা হইলো এই ৳৫০০ টা। কেননা এই সুদটা কিন্তু কি হইছে পাস বইতে এড করা হইছে, নগদান বইতে এড করা হয়নি। তো এইটা কিন্তু যোগের দিকে আছে। এটা কিন্তু বিয়োগের দিকে না। এইজন্য এই টাকাটা আমরা হচ্ছে এড করব নগদান বইয়ে। তো স্টুডেন্টস আমাদের কিন্তু এই কয়টা হিসাবই ছিল যোগ করার ক্ষেত্রে। আমাদের কিন্তু যোগের বেলায় অর্থাৎ পাস বইতে পারছে, নগদান বইতে পারে নাই। এমন আর কোনো হিসাব নেই। এখন জাস্ট আমরা এই কয়টা যোগ করে নিব। আমরা যদি যোগ করি সেই ক্ষেত্রে কিন্তু আমাদের অ্যান্সার আছে ৳৪৩,৫০০। এই টাকাটাকে আমরা শুরুতে যেই টাকাটা ছিল অর্থাৎ নগদান বই মোতাবেক যেই আমাদের ব্যাংকের জমাটা ছিল ৳৩৫,৫০০ এইটার সাথে এন্ট্রিটা যোগ করে দিব। এন্ট্রিটা যদি যোগ করি আমরা কিন্তু পাই ৳৭৯,০০০। তো এইটা কি? এইটা কি আমাদের ফাইনাল অ্যান্সার? না। তোমরা যদি উপরে আবার লক্ষ্য করো আমাদের কিন্তু ব্যাংক সমন্বয় বিবরণীর ক্ষেত্রে টাস্ক ২ টা। সবার আগে কি আমরা যেই বইটা নিয়ে কাজ করছি, যেই বইটাকে অনুসরণ করছি সেইটার যদি ব্যালেন্স বাড়ে আর অপোজিটটা যদি না বাড়ে সেইটাকে যোগ করব। আর যেইটা নিয়ে কাজ করছি ওইটা ব্যালেন্স কমে আমরা যেইটা নিয়ে শুরু করেছিলাম ওইটায় না রেকর্ড হলে মাইনাস করব। তো আমাদের যোগের পার্টটা কিন্তু শেষ। এবার আমাদের সেকেন্ড যেই পার্টটা আছে অর্থাৎ আমাদের যেই কমার বিষয়টা আছে সেইটাকে আমাদের এবার মাইনাস করতে হবে। তো আমরা এখন সেম পদ্ধতি ফলো করে যে অ্যামাউন্টগুলো পাস বইতে কমেছে সেইগুলোকে বিয়োগ করে নিব। সবার আগে আমরা যদি লক্ষ্য করি আমরা দেখছি ৩ তারিখে বা ৩ নাম্বার লেনদেনে ৳২৫,০০০ একখানি প্রদেয় বিল কর্তৃক পরিশোধিত হয়েছে কিন্তু নগদান বইতে লিপিবদ্ধ হয় নাই। অর্থাৎ ৳২৫,০০০ একটা প্রদেয় বিল ব্যাংক থেকে দিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ পাস বই থেকে কমে গিয়েছে। সেইটা আমাদের যেই নগদান বইটা আছে অর্থাৎ ইউজারের বইটা আছে সেইখানে রেকর্ড করা হয়নি। তো এইটা কি পাস বইতে কমেছে, নগদান বইতে কমেনি। তো আমরা কি করব? নগদান বইতে কমাতে হবে। তো আমরা এটাকে কমিয়ে দেই। তারপর দেখো ৪ নাম্বারটা কিন্তু একটু কমপ্লেক্স। ৪ নাম্বারটা মনোযোগ দিয়ে দেখবা। ৳৫,০০০ প্রাপ্য বিল ৳৪,৮০০ য় বাট্টা করা হয়েছে। দেখো, ধরো এইটা তুমি আর এইটা হইলো আমি। এখন তুমি আমাকে ধরো ৳৫০০ র একটা বিল দিলা। ৳৫০০ র বিল দিয়ে বললা যে, "স্যার আপনি হচ্ছে এইটা জুন মাসের ৩০ তারিখ ভাঙ্গায়েন।" এখন জুন মাস আসতে ধরো আরো ১ মাসের মতো বাকি। এখন তোমার খুব আর্জেন্ট টাকা দরকার। এখন তুমি গেলা কি? তুমি ধরো এইটা সিটি ব্যাংকের কাছে গেলা। সিটি ব্যাংকের কাছে গিয়ে এই যে, যে বিলটা দিছিল সেই বিলটা দিয়ে বললা যে, "আমার আর্জেন্ট টাকা দরকার। এইটা হচ্ছে ধরেন ৳৫,০০০ র একটা বিল। আপনি ৳৫,০০০ র বিলটা আমাকে এখনই ক্যাশ করে দেন।" তো ৳৫,০০০ র বিলটার বদলে ওরা কিন্তু একটা চার্জ কাটবে। তো এইখানে কিন্তু এই জিনিসটাই হইছে। ৳৫,০০০ র একটা বিল নিয়ে ব্যাংকে দিছে। তো ব্যাংক আমাকে কত দিছে? ৳৪,৮০০ দিছে। আর কত টাকা হচ্ছে ওরা কেটে নিচ্ছে চার্জ বাবদ। কারণ ওরা কিন্তু রিস্ক নিচ্ছে। ওরা তোমাকে অগ্রিম টাকা দিচ্ছে। ওরা আবার ৩০ তারিখ এই ক্যাশটা নিয়ে এর কাছে যাবে, তোমার কাছে যাবে। তারপরে কিন্তু এই ৳৫,০০০ টা উইথড্র করতে হবে। এই কারণে ওরা ৳২০০ হচ্ছে চার্জ বাবদ কেটে নিচ্ছে। তো এই ৳২০০ টা কি হইছে? এই ৳২০০ কিন্তু তোমার যেই হিসাব আছে, তোমার যেই ব্যাংকের পাসবই আছে সেখান থেকে কেটে রাখা হইছে। কিন্তু নগদান বইতে সম্পূর্ণ মূল্য অর্থাৎ ৳৫,০০০ টা ৳৫,০০০ য় লিপিবদ্ধ হয়েছে। এইটা কিন্তু ভুল। তো কত টাকায় হওয়া উচিত ছিল? ৪,৮০০ কেননা ৳২০০ কিন্তু আমার চার্জ বাবদ কেটে নিল। তো এই ক্ষেত্রে কিন্তু ৳২০০ তো আমাদের কমে গেল। সেইটাকে আমাদের নগদান বই থেকেও মাইনাস করে নিতে হবে। তো স্টুডেন্টস আমি যেমনটি তোমাদেরকে বুঝালাম ৳৫,০০০ কিন্তু আমার পাওয়ার কথা ছিল। বাট আমি যেহেতু ব্যাংক থেকে ভাঙালাম অগ্রিম ৳৪,৮০০ আমি পেয়েছি। তো ৳২০০ টা কিন্তু আমি এখানে মাইনাসের ঘরে এড করে দিলাম। তারপরে আসো আমরা একটু আবার কোয়েশ্চেনটা ব্যাক যাই। ৬ তারিখে আমাকে বলেছে মালিক নিজস্ব বাসা ভাড়া বাবদ ৳১০,০০০ র একটি চেক ব্যাংক থেকে পরিশোধ করা হলেও হিসাবভুক্ত হয়নি। অর্থাৎ ধরো মালিক ব্যাংকের একটা চেক দিয়ে দিছে ভাড়া বাবদ ক্যাশ না দিয়ে। তো এইটা কিন্তু পাসবই থেকে অলরেডি মাইনাস হয়েছে। কেননা ব্যাংকে টাকা দেওয়ার সাথে সাথেই কিন্তু ওরা হিসাবটা আপডেট করে ফেলে। কিন্তু তোমার যেই নগদান বই আছে সেইখানে কিন্তু এখনো রেকর্ড করা হয়নি। তো এটাকে কিন্তু আমাদের রেকর্ড করতে হবে।
তারপর স্টুডেন্টস আমাদের লাস্ট যে এন্ট্রিটা থাকে সেইটা হচ্ছে এই ১০,০০০ টাকাটা। এটা কিন্তু আমি আগেই বলে রেখেছিলাম। সুদ তোমার জন্য আয় আর চার্জ তোমার জন্য ব্যয়। তো এইখানে কি হইছে, ১,০০০ টাকা চার্জ কাইটা নিছে। এটা ব্যাংকরা যেটা বললাম, ওরা কোনো কিছু ট্রান্সেকশন করার পর লেনদেন করার পর সাথে সাথেই রেকর্ড করে। নগদান বইয়ে হচ্ছে একটু টাইম লাগে। তো এটা কিন্তু এখন আর হয় না। এটা অনেক আগে ১৯০০ কটকটি সালের হিসাব। এখন হচ্ছে কি হয়, এখন হচ্ছে তোমার রিয়াল টাইম আপডেট পেয়ে যাও। যেহেতু ইন্টারনেটের যুগ, তোমার ব্যাংকের সাথে সাথে আপডেট হয়ে যায়। ব্যাংকের যে অ্যাপস থাকে, এমএফএস থাকে, অর তোমার মেসেজ ব্যাংকিং এর মাধ্যমে বলে দেয়। তো এইখানে চার্জটা কেটে নিছে ১,০০০ টাকা। এটা নগদানভুক্তি হয়নি, আমরা নগদানভুক্তি করে দিব। তো স্টুডেন্টস আমি কিন্তু যেই হিসাবগুলো আমার পাস বই থেকে কমেছে কিন্তু নগদান বইয়ে কমে নাই, সেগুলো আমরা এখানে লিখে নিলাম। এখন জাস্ট যোগ করে দিব। যোগ করলে আমার ফাইনাল অ্যামাউন্ট আসে হচ্ছে ৩৬,২০০ টাকা। এই টাকাটাকে এখন জাস্ট আমি আগে যেই ব্যালেন্সটা পেলাম অর্থাৎ ৭৯,০০০ টাকা, সেইটা থেকে মাইনাস করে নিব। তো আমি একটু জুম আউট করে নিই যাতে তোমাদের বুঝতে ইজি হয় ব্যাপারটা আরো। তো তোমরা এখন আশা করি ফুল বুঝতে পারতেছো। তো আমার কত এসেছিল, সবার আগে নগদান বইয়ে ব্যালেন্স ছিল ৩৫,৫০০ টাকা। এ থেকে কোন হিসাবগুলো পাস বইয়ে বেড়েছে, নগদান বইয়ে বাড়ে নাই, সেইটা অ্যাডজাস্ট করার পর আমরা পেলাম ৪৩,৫০০ টাকা, যোগ করার পর ৭৯,০০০ টাকা। তারপর হচ্ছে অপোজিট অর্থাৎ কমেছে পাস বইয়ে কিন্তু নগদান বইয়ে কমে নাই, সেইটার পর আমরা কত টাকা পেলাম ৩৬,২০০ টাকা। এখন এই ৩৬,০০০ টাকা ২০০ যদি আমি মাইনাস করি তাহলে আমার আসে ৪২,৮০০ টাকা। তো এই লাস্ট লাইনটা বোঝা যাচ্ছে না, আমি একটু ছোট জায়গায় লিখেছি তো এই কারণে একটু হয়তো লেখাটা বুঝতে পারছো না। এখানে আমি লিখছি ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমা, অর্থাৎ এই যে ব্যাংক বিবরণীটা প্রস্তুত করলাম এইটা মতে ব্যাংক জমা কত টাকা আছে ৪২,৮০০ টাকা। এইটাকে হচ্ছে নগদান বইতে এখন অ্যাডজাস্ট করে নিবে। তো এই নগদান বইতেও যত টাকা থাকবে পাস বইতেও আমার তত টাকাই থাকবে। তো ধরো তোমার যদি নগদান বই এই পাশে হয় আর পাস বই ধরো তো ব্যাংকের কাছে আছে, তো পাস বইয়েও যদি ৪২,৮০০ টাকা থাকে, তোমার নগদান বইতে কত থাকবে ৪২,৮০০ টাকা। এইভাবে আমরা পুরা হিসাবটাকে যে লেনদেনগুলো দেওয়া আছে সেগুলোর ভিত্তিতে কি করে নিলাম, অ্যাডজাস্ট করে নিলাম। তো আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পেরেছো। ম্যাথটা কিন্তু খুব কমপ্লিকেটেড না, শুধুমাত্র একটু স্ট্রাকচারটা বুঝতে হয় যে কোনটার পর কি করবা, কিভাবে কি করবা, তাহলে কিন্তু এই ব্যাংক সমন্বয় বিবরণীতে তোমাদের কোনো প্রবলেম হওয়ার কথা না আশা করি। তো তোমাদের প্র্যাকটিসের জন্য কিন্তু আমি এখানে আরেকটা সিমিলার ম্যানারের ম্যাথ রেখেছি। এই ম্যাথটাও কিন্তু অলমোস্ট সিমিলারই। এইখানেও নগদান হিসাব দেওয়া আছে। নগদান হিসাব থেকে তোমরা পাস বইয়ে যাবা, পাস বই অনুসারে তোমরা ম্যাথটাকে অ্যাডজাস্ট করবা। তো ম্যাথটা করার পর অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবা পারলা নাকি পারলা না। যদি না পারো ইনশাল্লাহ করে দেওয়ার চেষ্টা করব। আর তোমরা যদি একটা পাস বই অনুযায়ী ম্যাথ দেখতে চাও যে পাস বইয়ের ম্যাথটি কিভাবে নগদান বইয়ে রূপান্তর করে, সেটাও আমাকে বলবো, আমি ইনশাল্লাহ করে দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব দিয়ে রাখবা। আর আমাদের একটি ফেসবুক পেজ আছে, সেখানেও চাইলে ফলো করে রাখতে পারো ফর ফিউচার আপডেটস। থ্যাংক ইউ ফর ওয়াচিং।